আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন? স্যার, তা আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন। হুম। স্যার, ইলিয়াড ওয়েবের কোনো ভিডিও আছে স্যার? আমি একটু ঘুরে পড়তেছিলাম। না, আমার ইলিয়ট ওয়েবের ভিডিও নাই। আমি ইলিয়ট ওয়েবের যেটুক আছে এইটুক মাথার মধ্যে মুখস্থ আছে। এখন ব্যাপার হলো যে আমার ওইটা ছোট্ট একটা পেজ আমি ব্যবহার করি ইলিয়ট ওয়েবের। ছোট্ট একটা পেজ, সেটা হলো হারমোনিক প্যাটার্নের, সরি হারমোনিক প্যাটার্ন ফাইবারনেসি নির্ভর এলই টাইপের। মনে হয় 5টা কি 7টা পেজ হবে আমার, সেরকমই মনে হচ্ছে আর কি। ওইটা আমি বেশ কয়েকদিন থেকে কয়েকদিন পড়ছিলাম, অনেক আগে আর কি। পড়ার পরে আমি আর ওই ইলিয়ট ওয়েবের পেক্টরের যে ইলিয়ট ওয়েবটা, আসলে ইলিয়ট ওয়েবটা প্রথমে যখন এই এলিয়ট যখন তৈরি করে তখন তো ফাইবার টাইপও সে ব্যবহার করেননি উনি, ওনার মতো করে উনি ব্যবহার করছে। পরে প্রেক্টর এটাকে মডিফাই করছে কমার্শিয়াল বেসিসে আর কি। তারপরে এইটার আর একটু মডিফাই হয়েছে, এবং সেটা খুবই আমি মনে করি যে অত বেশি জানার মতো। হারমোনিক প্যাটার্ন বলেন, হারমোনিক প্যাটার্নে যেমন দেখেন 3টা বই। হ্যাঁ, আর পুরা 3টা বই পড়লেও আপনি খালি হিজিবিজি আবল তাবল আর কি সবকিছু। হ্যাঁ, ওইটার মধ্যে এলিয়ট এবারও আমি মনে করি যে তাই। এবং ওইটার ফাইবোনাচি নির্ভর 5 কি 7 পাতায় একটা জিস্ট আছে, সেটা আমি দেখছি। এবং সেটা দেখে আমার ব্লগ যেটা আছে, চার্টমার্ট যে ব্লগ আছে, ওইখানে আপনি দেখবেন যে ওই ব্লগে আমি মনে হয় 3টা অ্যানালাইসিস দিছি। এবং এই 3টা অ্যানালাইসিস একেবারে 100%। মানে কি বল, সেটা কি 10 পয়সা উপরেও না 10 পয়সা নিচেও না, 3টা অ্যানালিসিস একেবারে একরকম। একটা হলো ব্যাড বিসি না বাটা হলো ব্যাড বিসি সম্ভবত। হ্যাঁ, আচ্ছা। ওইটা 600 টাকায় যখন, তখন আমি ওইটার একটা অ্যানালাইসিস দিছি। সেটা 1800 টাকা মনে হয় গেছে। ওইটা 1800 টাকা। ওইটা মানে একেবারে 600 টাকা থেকে 1800 টাকা গেছে, মানে তখনও মানে বেশিরভাগ আসলে কি, অনেকে মনে করে যে সে ধরেন আমার সামনে এখন এই যে এই অ্যানালাইসিসটা আছে। হ্যাঁ, এই অ্যানালাইসিসটা আছে। তা এখন এই অ্যানালাইসিসের, এই অ্যানালাইসিস না, এই যে চার্টটা আছে, এই অ্যানালাইসিসের গঠনটা দেখলে বোঝা যাবে যে সে কোথায় সাপোর্টটা নিবে। ও যখন এই জায়গাটা, আমি তখন বুঝতে পারছি, কারণ এই পাশে তার রেজিস্ট্যান্স, আমি তখনই বুঝতে পারছি এ জিরো লাইনের সাপোর্ট নিবে। এবং সে জিরো লাইনের সাপোর্ট নিলে কি কি হইতে পারে সেইটার আমি ঠিক একেবারে সে, মানে তখনও সে প্যাটার্নের 1 হয় নাই, জিরো হয়েছে কেবল। জিরো হয়ে 1-এর দিকে যাচ্ছে। ওই সময় অ্যানালাইসিস দিয়ে একেবারে দিয়ে দিছে 1800 টাকা। তো সে একদম 1800 টাকায় সে গেছে, 1800 টাকায় যে তারপরে সে পড়ে গেছে। আবার আপনার আরেকটা মনে হয় একটা ইন্স্যুরেন্স, এশিয়া, এশিয়া ইন্স্যুরেন্স সম্ভবত, ইয়েস, এশিয়া ইন্স্যুরেন্স। সেটাও ওরকম একেবারে যেখানে। আর একটা আছে যেটা আমি এইখানে অ্যানালাইসিস করছি, অর্থাৎ এই যে ইকোসফট অ্যানালাইসিস করছি কিন্তু ব্লগে দেয়নি। সেটা মনে হয় ইকোসফটে ওই করতে করতে বেরোবে, এখন বেরোবে না। আচ্ছা, আপনাদের যে অ্যানালাইসিস চাইছেন ওইটা দেওয়ার আগে আমি একটু এই মার্কেটটা নিয়ে কথা বলি। মার্কেটটা সঙ্গে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি। আজকে জিপির একটা অ্যানালাইসিস দিছি, জিপি অ্যানালাইসিসের বেশ মিল মিল দেখতে পাচ্ছি। জিপির অ্যানালাইসিস দেখেন, জিপিও ঠিক এরকম একটা পজিশনে আছে জিপিটা। আচ্ছা, এখন এইটার, এটা যে একটা সাপোর্ট, আমি কিন্তু এটা অনেক আগে দিয়ে রাখছি। মানে প্রাইসটা যখন এরকম জায়গায়, সেই সময় আমার এতটা দেই নাই, কিন্তু এতটা তো আর ধারণা করা যায় না। একটা হলো
যে সে কোথায় কি আচরণটা করতে পারে সেটার, যেহেতু এখনো প্যাটার্ন কমপ্লিট হয়নি, আমরা সেই আচরণটা একটা খসড়া করতে পারি, এবং সেই খসড়া হিসেবে এটা অ্যানালাইসিস ছিল আমার। যখন সেই জায়গাটা ছিল, আমি 38% দিছি উপরে। দেখেন এই যে 38% এখানে দিয়ে তারপরে এটা টানছি আমি, এতটুকু টানছি, মানে এত আর আর টানি নাই, তার মানে এখান থেকে সে উঠে যাবে, কিন্তু সে কিন্তু ওঠে নাই। সেই একটা ব্যাপার, সে এখান থেকে ওঠে নাই। কিন্তু ঘটনাটা তাই এখান থেকে এখনো ওঠাটা, আর কালকে তো যেহেতু এখানে রেজিস্ট্যান্সটা এমন হইতে পারে যে কালকে সে রেজিস্ট্যান্সটা পার হইতে পারলো না, এমনও হইতে পারে, কিন্তু সে আসলে উঠে যাবে। সে এই যে এইখানে যে অ্যানালাইসিস এইভাবেই, এইটাই আমার কাছে মনে হয়। কারণ এই যে যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা অনেক দূর থেকে, এটাও একটা রেজিস্ট্যান্স, এবং এটা সেই রেজিস্ট্যান্সের উপরে সাপোর্ট, এটাও সাপোর্ট, এবং এইখান থেকে সে আবার মার্কেট মার্কেট সম্ভবত আপের দিকে যাবে। কারণ যে সমস্ত স্টক গুলো ফান্ডামেন্টালি গুড, যেমন দেখেন আপনার অলিম্পিক, জিপি, ঠিক এই প্যাটার্নের আচরণ করতেছে, এই প্যাটার্নের মতো, অর্থাৎ কিনা ডিএসি এক্স ফান্ডামেন্টাল কিছু শেয়ারকে অনুসরণ করতেছে এবং অনুকরণ করতেছে। আসলে ডিএসি এক্সটা হলো এই ফান্ডামেন্টাল কিছু শেয়ারের উপরে নির্ভর করে এটা তৈরি। বিশেষত ফান্ডামেন্টাল তৈরি ঠিক না, ও ওই ফান্ডামেন্টাল কিছু স্টকের প্রভাব ডিএসি এক্স এর উপরে প্রবল। হ্যাঁ, মানে আমি যদি বলি সেটার উপর ভিত্তি করে, সেটা আসলে ভুল হবে। কিন্তু কথাবার্তা বলতে যে আমরা হয়তো অনেক সময় কিছু অংশ বলি, কিছু অংশ বলি না, এরকম এরকম অনেক কথাই বলি হয়তো। আহ, মানে আমাদের কথা বলতে হলে পরে পলিটিশিয়ানদের মতো কিছুটা কথা কি বললাম সেটা একটু খেয়াল রাখা লাগে। তাহলে এবারে হয়তো একটা কথা বলতেছে, সেটা সেই জিনিসটা নিয়ে মাতামাতি, হ্যাঁ হয়তো আমি একটা কথা বললাম, সেটা নিয়ে দেখা গেল যে এ- এই ফেসবুকে, হ্যাঁ এই এইরকম একটা মানে অটেকনিক্যাল ছিল আলাপ করছে আর কি। আচ্ছা, যাই হোক, তো এখন আমার নেক্সট টার্গেট হলো এখানে। যাক, মার্কেট হয়তো সামনের দিন থেকে ভালো হবে, আর এই সাপোর্টটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে সাপোর্টের মাথাটা ঘুরে যাচ্ছে। আচ্ছা, মার্কেটটা যে ঘুরে যাচ্ছে এবং আরএসআই ও সাপোর্ট নিছে, আরএসআই এখানে একটু নিচে নেমে গেছিল, কিন্তু এখন সাপোর্টটা আছে আরএসআই, এখন 50-র উপরে আছে, এখন 50-র উপরে সে সাপোর্টে আছে। সো এটা একটা আমাদের জন্য একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। আমাদের অ্যাচিভমেন্ট ঠিক বলবো না, আমাদের জন্য একটা বড় ধরনের ভালো সংবাদ আমি মনে করি। মার্কেটটা উঠে যাবে, ওকে, নো প্রবলেম। হ্যাঁ, সেটাই এখন টেকনিক্যালি তাই বলতেছে, মানে পড়ার লক্ষণটা দেখতেছে না এবং ওঠার লক্ষণ। আচ্ছা, এখন আপনারা যে সমস্ত অ্যানালাইসিস গুলো দিচ্ছেন, আসলে আপনারা যেগুলো দেন সেগুলো হলো কি, যে মার্কেট, আচ্ছা এমজেএল বিডি, এই যে এমজেএল বিডিটাও একটা ফান্ডামেন্টালি ভালো স্টক। হ্যাঁ, এমজেএল বিডিটা, জিপি, এটা ফান্ডামেন্টালি ভালো স্টক এটার। আর হলো বিবিএস কেবল, আচ্ছা বিবিএস কেবলটা আগে দিছে একটু, বিবিএস কেবলটা দেখি। এই, আপনারা এই যেগুলা ডাউনে আছে না আজকে, আর ওইগুলো দিয়েন না। ওইগুলা কি আপনাদের একদম, আমি যেটা যে বলে থাকি যে এই, কি বলে, ইচিমকুর কুমন নিছে, আর পড়তেছে এই মার্কেটে যেগুলো পড়তেছে আজকে, আমি ওইগুলা পরে দিব আর একদিন। আজকে বেশ কিছু স্টক ভালো আচরণ করছে, ওই স্টক গুলো নিয়ে যদি আলাপ করি তাহলে হয়তো অনেকের একটু উপকার হতে পারে। আমি ওটাকে একটা আলাদা করছিলাম, কিন্তু এখন সেইগুলা মধ্যে আলাদা করে রাখছি, বেশ মানে গোটা বিশেক শেয়ার আলাদা করে রাখছি। তাই তবে এইখানে আপনাদের এইগুলা শেষ করে ওখানে যেতে যেতে হয়তো পারবো না। আচ্ছা, বিবিএসসি এ, বি এল, বিবিএস কেবলের কি অবস্থা? ও বাবা, বিবিএস কেবলটা আরো পড়ে গেল, স্যার মাই আজকে গড। ব্রেকডাউন করছে। কেন এইটা হলো কেন, এই সাপোর্ট লেভেলটা, এটা কোনো নিউজ আছে না কি অবস্থা এটা? হ্যাঁ,
প্রিভিয়াস কেবল নাকি ওরা, দেখেন তো ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ হয়েছে? ফান্ডামেন্টাল নতুন কোনো নিউজ আসছে? নতুন 3 জুন, তারপরে তার কোনো নিউজ নেই। এটা এইভাবে ফেলাই দেওয়ার কারণটা আমিও ঠিক বুঝতেছি না, এটাও বুঝতে পারতেছি না। -37, -37 এর বাস্তব এটা না একেবারে। দেখেন এই যে রেখাটার নিচ দিয়ে সে ব্রেক ডাউন করলে, এখন এখানে তো একটা বিষয় যে ব্রেক ডাউন করলে একটা জিনিস যে সে, আমি এই ব্রেক ডাউনের অ্যানালাইসিসটা যেভাবে করতে পারি, আমার মনে হয় যে এইটার কি অবস্থা হবে এখন। ব্রেক ডাউন হয়েছে, আহ না এটা, না, আমি আপাতত কিছু বলতে পারতেছি না, কারণ আমি এটা বুঝতে পারি না এই যে এটা ব্রেকডাউন হবে। ব্রেকডাউন তো দেখেন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে, এখন এই ব্রেকডাউন হলে তো বুঝতে হবে যে এটা হলো ক্যাটস ইয়ার প্যাটার্ন। ক্যাটস ইয়ার প্যাটার্নে এখন তো খুব খারাপ অবস্থা। ক্যাটস ইয়ার প্যাটার্ন যদি এই হয়, অর্থাৎ কিনা ক্যাটস ইয়ার এইটাকে এখানে লাগাই দিতে হবে, তাই হলে তো অনেকই সমস্যা, অনেক সমস্যা হয়ে যাবে। এটা তো আপনার 19 টাকা 50 পয়সা। এটা আমি তো, না এটা সম্পর্কে আমি আর এখনো আর একটু দেখে নিতে হবে কোনো নিউজ আছে কিনা, কোনো ঘটনা। এটা হলো সেপ্টেম্বর, সেপ্টেম্বরে এসে নভেম্বর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এটা হলো অক্টোবরের 23 তারিখে ডিভিডেন্ড দিছে। আগের বছর ডিভিডেন্ড মানে কিছু দিছে, ইপিএস 46 দেখাইছে। তাহলে এটাও কি পাবলিক ওইরকমই ভাবতেছে যে এটা ইপিএস এবারও খারাপ দিবে? হ্যাঁ, আবার এইখানে তো দেখেন বেয়ারিশ ফ্লিপ ছিল, তারপরে এরকম একটা আচরণ করাটা, হ্যাঁ এটার আমার মনে হয় এটাই, এটাই অ্যানালাইসিস এখন। এরপরে যদি কিছু হয়ে থাকে তো এটা দেখবো। এটা দেখার কিছু নাই, দেখলে যে আমি বাড়াইতে পারবো তা তো না। এখন এটা আমার অ্যানালাইসিসটা কতটা সত্য সেটা পরে বুঝে যাবে। আচ্ছা, এখন একেবারে খুবই খারাপ অবস্থা। ডমিনাস DOMI, আজকে ছিলাম না ওই সময়টায়, মার্কেটের টাইমে ট্রেডও করি নাই। আচ্ছা, আমার এই অ্যানালাইসিসটা ফেল করছে, এই অ্যানালাইসিসটা সেই সময় ফেল করছে, ফেল করে এখন সে যে অবস্থা করছে, যখন এদের আরএসআই ফারএসআই একটু দেখি। আরএসআই, তা কুমুর ভিতরে, হ্যাঁ কুমোর কুমুর ভিতরে, মাঝখানে। কিন্তু কালার তো দেখা যাবে। কুমোর মাঝখানে হলে তো যাই হোক, এইটাও তো নেগেটিভ, সুতরাং এটা এখনো বুলিশ পর্যায়ে আসে নাই, বুলিশ অবস্থায় আসে নাই। আর আরএসআই ম্যাকডি ট্যাকডি ক্রস করছে এই দিক দিয়ে বুলিশ, অর্থাৎ কিনা সে বা এটা কি বলে সাপোর্ট, সাপোর্ট লেভেলে আছে। এখন উঠতেছে যে এই কথাটা জোর করে বলা যাচ্ছে না, মানে এটা বলা যাচ্ছে না যে সে উঠতেছে। সাপোর্ট লেভেলেই আছে এইটুকুই এখন। তারপরে অ্যানালাইসিস দিতে গেলে এখন এইখান থেকে ধরতে হবে এটা XAB, সেই হিসাবে কিন্তু কখন উঠবে সেটা নির্ভর করতেছে হলো আহ কোথা থেকে ধরবো এটা, ওখান থেকে ধরবো, ওখান থেকে না, এইখান থেকে লাস্ট, সেই এইখান থেকে হলো 50%। ওই ব্যাট প্যাটার্নই 886, দ্যাট ইজ 17 টাকা 70 পয়সা। এই যে এখানে ফ্লোর প্রাইস আছে তো, ফ্লোর প্রাইজে একটু উপরে, সবসময় তো যাচ্ছে ফ্লোর প্রাইজের উপরে উঠতেছে কিন্তু আবার নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, তা এটার এখনো বুলিশনেস আসে নাই, বুলিশনেস আসে নাই মানে লো, হাই হয়েছে ঠিকই। এটা যদি এর উপরে যায় দেন এইখান থেকে অবশ্য হাই বলা চলে, এখান থেকে মানে বুলিশ বলা চলে, কিন্তু এর বেশি না। আহ, মানে এখনো সে মুভমেন্টে আসেনি ডমিনেন্স, তবে নিচে যাবে না এটা বোঝা যাচ্ছে সাপোর্টে। আচ্ছা, নেক্সট হলো
এমজেল বিডিটা দেখলাম আজকে। আর আমি দেখছি একটা অ্যানালাইসিস মানে দেওয়ার চেষ্টা করছিলাম। আচ্ছা, এমজেল বিডি তো প্যাটার্ন খুব সুন্দর। এটা যদিও মানে বিয়ারিশ ফিলিপ না এটা, আহ, এটারই বলতে হবে হলো ডবল ক্লোজ কি রিভার্সাল, মানে অল কাইন্ড অফ বুলিশ এর মধ্যে। এটা অল কাইন্ড অফ বুলিশ। আচ্ছা, অল কাইন্ড অফ বুলিশ। আচ্ছা, আমি এখানে এটা অনেক আগে বুলিশ হয়েছে। আচ্ছা, এর ভিতরে শোনেন, এর ভিতরে যদি আমি আগে এটাকে খুঁজে বের করি, ইসিমোকুর, এই ইসিমোকুর বেজ লাইন ল্যাগিং স্টাইল, ল্যাগিং স্প্যান এই যে সাদা হয়ে আছে, সুতরাং এটা দেখবেন কি করে? ওকে, এই যে হ্যাঁ, ও বহুত আগে এটা বুলিশ হয়ে গেছে। আচ্ছা, এখন এমজেল বিডিটাকে হিসাব করতে হলে, আচ্ছা, এইটাকে উইকলি চার্টে না এখন চার্টে যেন হিসাব করছি আমার। এই হলো উইকলি চার্ট, এটা 3 উইকস, এটা লং টার্মে বুলিশ, বুঝতে পারছেন? তো এখন এটা লং টার্মে বুলিশ, এটা 78758 786 একটু কাছাকাছি। আমি এটার মধ্যেই আসলাম শুধু এই, অর্থাৎ কিনা এই বাটারফ্লাই এর মধ্যে আসলাম। এমজেল বিডি এটার কালারটা, এমজেল বিডি এখনো রেজিস্ট্যান্সের নিচে। কই রেজিস্ট্যান্সের নিচে? এখানে লিখে এখনো রেজিস্ট্যান্সের নিচে। ও, আহ, কেন এটাকে রেজিস্ট্যান্সের নিচে বলছি? এইটা হ্যাঁ, এখন মানে এই রেজিস্ট্যান্সের নিচে বলছি, কিন্তু তার রেজিস্ট্যান্স তো আরো আছে, রেজিস্ট্যান্সের তো শেষ নাই। এই হলো, হ্যাঁ তাও নিচে। সুতরাং এইটার নিচে আছে, মানে এটারে আমি যখন ব্ল্যাক স্ক্রিনে করছিলাম তো এই জন্য কালারটা চেঞ্জ হয়ে আছে। এই যে কালার এর মধ্যে এরকম আছে, আমি যখন আমার চোখের জন্য খুব সবসময় দেখি তো আমি ওই আই, কি বলে এটাকে, চোখের জন্য ভালো একটা ইয়ে নিয়ে কাজ করি, কিন্তু আমি যদি এখন ব্ল্যাক স্ক্রিনে করি আপনারা কিছুই দেখতে পাবেন না। এই আমি ব্ল্যাক স্ক্রিনের জন্য করে রাখছি এটা, এটা অ্যানালাইসিস এমজেলবিডি রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স এইটা পার হলে তারপর এখানে এইখানে এখন আজকে তো উঠতেছে। আজকে তো ওর পজিশন তো দেখতে পাচ্ছেন, আজকে এই যে ও তো এখন বাকিটা উম এটা ট্রায়াঙ্গেল, এইটা হলো কি, এটা হলো পিনান্ট, আর এইটা হলো ফ্ল্যাগ বলবো নাকি, এটা কি ফ্ল্যাগ বলা যাবে? এটাও পিনান্ট, রাইট, এটাও পিনান্ট। আপনি এখানে দেখেন, ব্রেক হইতে হবে, এখন ব্রেক হয়নি, কিন্তু ব্রেক না হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা এমন একটা পিনেন্টের এমন একটা প্যাটার্ন সে করছে যে এটা ব্রেক কালকে না হোক পরশু ব্রেক হবে, কারণ এত বড় একটা ক্যান্ডেল হলে সাধারণত পরদিন এই একটা বিয়ারিশ হয়ে যায়। ব্রিং ফ্রন্ট ব্রিং ব্যাক, ওকে, এইটা। সুতরাং এখন পেনান্ট ব্রেকআউট হলে আবার একটানে এই লেন্থটা সে এখানে অতিক্রম করবে একটানে, অর্থাৎ এখানে দিয়ে রাখি এটা, আমার হিসাবে হলো একবারে আসে না। ব্রেকটা একটু এদিকে দিই, কারণ একদিন দেরি করতে পারে। একদিন যদি দেরি করে দেন এখানে, তাহলে এবার কি হলো পজিশনটা, 2 ডেজ 3 ডেজ 3 উইকস, অর্থাৎ কিনা এই টানে হয়তো সে এই যে আরেকটা রেজিস্ট্যান্স আছে সেটাও ব্রেক করে ফেলবে, আর এটা তো ব্রেক করবে এবং এইটাও ব্রেক করবে, এই আশা করা যাচ্ছে। আচ্ছা, দেখা যাক এবার নেক্সট আইটেম কি। এমজেল বিডি পরে একমি ল্যাবও তো হালকা একটু বুলিশ হয়েছে, অনেক ফার্মাসিউটিক্যাল বুলিশ হয়েছে ঠিকই, কিন্তু একমি ল্যাবটা হালকা একটু বুলিশ হয়েছে, আমি দেখছি এটারে। একমি ল্যাব মানে সে এখনো সাপোর্ট লেভেলটা সম্ভবত এইটা সাপোর্ট লেভেল।
এটা রাইট, এটা তার সাপোর্ট লেভেল। ওকে, এই যে এখানে এটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে আছে, হয়তো সে দেরি করবে এই আর কি। সে এইভাবে উঠতে থাকবে কোনো একটা সময়। এই যে এইখানে যেভাবে উঠছে এইভাবে শুরু করে। আচ্ছা, আর এর ফান্ডামেন্টালটা দেখা দরকার। কারণ কি, এর এই জায়গাটা এত বেশি ফান্ডামেন্টাল খুব বেশি ভালো কি না? ফান্ডামেন্টাল 7 এর সাথে ভালো। হম, 110 ন্যাব, প্রাইস 89। আর ফার্মাসিউটিক্যালস এর মতো একটা কোম্পানি তো তো প্রায় ন্যাবের থেকে উপরে থাকার কথা। যাক, এখনো সে যেহেতু পড়তেছে না, সুতরাং এটা এই, এটা দেখেন একেবারে ইয়ের মতোই, এইটুকটা বটমটা একদম ইন্ডেক্সের মতোই। তো এটা ব্রেক না করা পর্যন্ত টার্গেট বলা যাচ্ছে না। টার্গেট নিয়ে এই যে আমার এখানে টার্গেট দেওয়া আছে, ব্রেক করলে টার্গেট, আদারওয়াইজ নট। বিবিএস কেবলস, ওকে, আপনাদের চাহিদাগুলো শেষ। আচ্ছা, এখন আমি কিছু শেয়ার সিলেক্ট করে রাখছি, এগুলো একটু দেখি। এটা হলো ইসলামী ব্যাংক। ওকে, আমার এখানে আছে মান্থলি চার্ট। মান্থলি চার্টে এইটা দেখেন, আজকে সে এই যে বটম পজিশনটা, ম্যাকজিতে আসি, বটম 50, এখানে হলো 50 থেকে একটু উপরে। এটা যদি মিনিমাম ধরি আমরা, টার্গেটটা, মিনিমাম টার্গেটটা দুইটা বটম সমান না। আচ্ছা, যাই হোক, আমরা খুবই মিনিমাম ধরি। খুব মিনিমাম ধরলে অ্যাটলিস্ট ডবল বটমের টার্গেট তো সে দিবে, তাই না? কি হবে এটা আবার, কন্ট্রোল জেড, আমরা একদম সোজা হিসাবটা করে বলি, ডবল বটম। ওকে, কি হলো? আচ্ছা, এই যে ডবল বটম, এই ডবল বটমটা আপনি অ্যাটলিস্ট এখানে বসাই দেন। ব্রেক করলে, ও ব্রেক তো করছি। হুম, ব্রেক কিন্তু করে নাই আসলে, ব্রেকটা 50 তো, এইখানে এখনো করে নাই। একটু দেখে দিচ্ছি, একটু ব্রেক করছে, একটু সামান্য। আচ্ছা, একটু ব্রেক করছে। হ্যাঁ, এখন কালকে যদি সে এই কি বলবো এটাকে, রিটেস্ট করতে পারে, নো প্রবলেম। কিন্তু এইগুলা যেগুলো প্যাটার্ন, বিশেষত হারমোনিক প্যাটার্নে, যেগুলা মানে সুন্দর প্যাটার্ন হিসেবে আপনি, আমি বলতে পারি যে এগুলো সপ্তাহ টার্গেটে যাবে হারমোনিক প্যাটার্নে। আচ্ছা, আমার এখানে আমি যেগুলাকে ধরে রাখছি, মানে আমার হিসাবের মধ্যে ফেলছি যেগুলা, সেগুলো খান ব্রাদার্স। খান ব্রাদার্স এর মধ্যে না, এটাকে আমি হিসাবের মধ্যে এখনো ধরতে পারি নাই। আবার যদি সে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, তাহলে এইটা হবে রিট্রেসমেন্ট এন্ড পুল ব্যাক। যদি এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা আমি দেখাচ্ছি, এই হলো তার। ও, এটা তো ব্রেক করছে, এটা তো ব্রেক করছে, সুতরাং এটার টার্গেটটা হওয়ার কথা। আহ এখন তার টার্গেট, এখন আর এটা ওই যে সেই দুর্বল প্যাটার্ন যেটা সাইফার আর কি বলে, শার্ক, এখন আর সেই সাইফার আর শার্কের মধ্যে নেই। এখন সে আছে এবিসিডি প্যাটার্নের মধ্যে। অর্থাৎ কিনা, এইখান থেকে ধরবো, কিন্তু এটা ফাইভতে মেলে না, এই হলো একটা বিষয়। ফাইভতে মেলে 786, 127.2, মানে সে ব্রেক করছে অলরেডি। সুতরাং আমি তো সেটাই আশা করতেছি। এখন এর রাইট, দেখেন এটা, এরপরে এটা আমার মনে হয় যেহেতু সে ব্রেক করেও করতেছে না, ব্রেক করে এখানে উঠতে পারতেছে না। আপনার মারিমা তো বলতেছে হাই, এটাও হাই, এটাও উপরে হাই, তার মানে এখন সে সেফ টার্গেট পর্যন্ত তো সে যেতে পারেনি, সেফ টার্গেট পর্যন্ত। ওকে, আর এদিকে অন ব্যালেন্স ভলিউম
অনব্যালেন্স ভলিউম বলতেছে যে সে আরো উপরে উঠবে। অনব্যালেন্স ভলিউম। ওকে। সোনালী আঁশ। সোনালী আঁশ কালকে একটা অ্যানালাইসিস দিছিলাম। সোনালী আঁশটা, সোনালী আঁশটা এই হলো তার রেজিস্ট্যান্স ব্যাস, হ্যাঁ। এখন এই হলো ফ্ল্যাট বটম। ফ্ল্যাট বটমের টার্গেট এই লেন্থটা এখানে যোগ হবে। আচ্ছা, এটা যেহেতু রেকর্ড করতেছি, সেটা আমি এখানে দিয়ে দিই। এটা আমার ইউটিউবে আছে, এটা অ্যানালাইসিস আছে। এটা এখান থেকে দিব না এই রেজিস্ট্যান্স থেকে দিব? আমার মনে হয় রেজিস্ট্যান্স থেকে দেওয়াই ভালো, এটাই রেজিস্ট্যান্স আপাতত। শর্ট টার্গেট নেওয়াই ভালো। এইটা এইখানে। তা- আচ্ছা, এইটা যখন ব্রেক করবে, ব্রেক করেনি কিন্তু আজকে, কিন্তু ব্রেক করতে পারেনি। ব্রেক করলে, আরে হ্যাঁ, ব্রেক করলে তার টার্গেট এইটা, এটা হয় স্বাভাবিক, কারণ তার এখানে রেজিস্ট্যান্স আছে, তো আগে একটু উঠুক তারপরে যেখানে যায়। প্রগতি লাইভ অলরেডি দেখেন, প্রগতি লাইভ আমার ইউটিউবে অ্যানালাইসিস আছে। এই যে অ্যানালাইসিস দিচ্ছি ঠিক সেভাবেই যাচ্ছে। প্রগতি লাইভ এখনো তার, আমি এটাকে খুব ভালোভাবে, আমি মোটামুটি একটা অ্যানালাইসিস দিয়ে রাখছি যে এই এই টার্গেট, এটাকে ধরছি এই টার্গেট। কিন্তু যদি যখন এইটা পার হবে সেটা দেখে আমি পরে অ্যানালাইসিস দিব। অর্থাৎ কিনা এই রেখাটা না, এই রেখাটা এইখানে যোগ হবে। এটা একটা রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স এখানে, এই একটা রেজিস্ট্যান্স লেভেল, একটা এই একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা অ্যানালাইসিসও ঠিক আছে। বিএসসি পিএলসি, এইটা, এটা কালকের থেকে, এটা নেক্সট থেকে এটা আবার বাড়ার দিকে। এখন এইটার আমি আর ওই অ্যানালাইসিস করবো না। এই দেখেন, সে কলাপাতা রঙের রেঞ্জটা পার হয়ে গেছে। তো নেক্সট টার্গেট 200। বিকন ফার্মার অবস্থাটা, বিকন ফার্মা আমি ঠিক বলতে পারতেছি না বিকন ফার্মাটার অবস্থা। বিকন ফার্মা, নো, বিকন ফার্মা, ম্যাকডি, না, বিকন ফার্মার অ্যানালাইসিসটা হবে, করবো না এখন। কারণ কি, সে এখনো খুব ভালো একটা প্যাটার্নের মধ্যে আসেনি। হম। এখন অযথা এখন বহুত বহুত দূরে আছে এখন, দিল্লি হুনার দুরস্ত। সে দুই আছে। এটা এখন করবো না। ইসলামী ব্যাংকটা খুব ভালো একটা পজিশন। ইসলামী ব্যাংকটা কিন্তু দেখালাম তো মনে হয় একটু আগে, তাই না? ইসলামী ব্যাংক তো দেখাইছি। ম্যাকডি, ইসলামী ব্যাংক দেখাইনি, ইয়ে, ইসলামী ব্যাংক তো দেখাইছি। ইআইএলটাও খুব ভালো করছে। ইআইএলটা কিন্তু আমি এটা অ্যানালাইসিসটা কি হবে এটা নিয়ে খুব যে ই করতে পারতেছি না। অ্যানালাইসিসটা কোথায় যাবে? তবে আপনারা, এটা তো একটা রেজিস্ট্যান্স এসে ঠেকছে। এখন এটা তো আর দেখাচ্ছে না। তারপরে এখন এটা ব্রেক করলে যদি নেক্সট এটা চেঞ্জ হয়, আমি এটার কোনো অ্যানালাইসিস করতে পারতেছি না। আর আরেকটা জিনিস যে, সে এইখানে যে ঘটনাটা ঘটাইছে, তাতে তার 50%, তো যদি সে ওঠেই, তাহলে 50% 200%, আমি এই অ্যানালাইসিস এই পাশে করি। 200%, অর্থাৎ এর 200%, 261 পর্যন্ত ওইখানে, আর 200% পর্যন্ত হবে এটা, 200%, অর্থাৎ 58 টাকা 70 পয়সা। ওকে। এগুলা কালকে এখানে ইয়েতে পাবেন, এই আমার ইউটিউব চ্যানেলে। আসলে আমি ইউটিউব চ্যানেলের জন্য এটা করতেছি। আপনারা মানে এটাকে কালকে এডিট করে ইউটিউব চ্যানেলে দিব। আচ্ছা, এখন মিডল্যান্ড ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকটা, এই যে মিডল্যান্ড ব্যাংক, এই যে রেজিস্ট্যান্সটা ভাঙতে হবে। এই রেজিস্ট্যান্সটা যদি ভাঙতে পারে, দেন, এবং ভাঙার সম্ভাবনা, কারণ আমি বলছি যে 926 মুভিং এভারেজের উপরে সে আছে, কিন্তু 926 মুভিং এভারেজ, না এখানে তো 926 নাই। প্যারামিটার হলো মুভিং এভারেজ কালার, এখানে হলো মুভিং এভারেজ একটা আছে, এখানে এমা ওয়ান আছে 26, 26টা
গ্রিন ঠিক আছে, কিন্তু আর একটা আমার দরকার। আচ্ছা, 9-এর উপরেও আছে বলতে আচ্ছা, এখন আর দিচ্ছি না। উম, ঠিক আছে, এটা এটা ব্রেক করলে তারপরে তার টার্গেট হবে 35, 36, 37, 37 টাকা। এটা ব্রেক করলে, তারপর 37 টাকা। আচ্ছা, বিচ হ্যাচারি কালকে রেজিস্ট্যান্সটা ভাঙতে পারেনি, আজকে আবার এখানে এসে আবার উঠার চেষ্টা করতেছে। যাই হোক, আমি বলছি আমার যে ইউটিউবে যে অ্যানালাইসিস দেখেন, আমি কিন্তু সেখানে বলে দিছি যে এই রেজিস্ট্যান্স এখানে যে আচরণটা করবে, আমি যখন অ্যানালাইসিস দিচ্ছি তখন এইখানে ছিল প্রাইস, এইখানে যে আচরণটা করবে এইখানেও সে একই আচরণ। হয়তো এখন হয়তো সে আবার এটুক যাবে, আবার নামবে, আবার যাবে, আবার নামবে, কিন্তু ফাইনালি সে, এটা হলো 61.8 তো, আমার মুখস্থ আছে, কোথায় আছে আমার অ্যানালিসিস করতে করতে, এটা হলো 114 টাকা। 114 টাকা হলো নেক্সট। ডোমিনেজের ওই যে দিলাম যেটা, ডোমিনেজকে বলতেছে যে সে তার ফাইনাল টার্গেট, ডোমিনেজকে দিছিলেন এই যে 19 টাকা ফাইনাল টার্গেট ডোমিনেজ অ্যানালাইসিস, কিন্তু সে তো উঠতে হবে, রেজিস্ট্যান্সটা তো ভাঙতে হবে, সামনে পিভট। আর একটা হলো এখান থেকে অনেক দূরে এখন তার, তো এখনো, তার, না সেই জায়গায় এখনো যাবে, সে গেলে তারপরে দেখা যাবে। সেটা ইবনে সিনা, অবস্থা আমার মনে হচ্ছে যে ইবনে সিনা উঠে যাবে। ইবনে সিনাটা এখন মার্কেটের এই আজকে দেখেন একেবারে রেজিস্ট্যান্সের উপরে, অল রেজিস্ট্যান্সের উপরে, মানে সে কারেকশন রিটেস্ট করছিল, রিটেস্ট করে আবার উপরে উঠে গেছে। এখন সে তার প্যাটার্ন অনুযায়ী যেখানে যাওয়ার কথা, প্যাটার্ন এখানে নাই, প্যাটার্ন এখানে যেহেতু তিনটাই, এই দুইটাই সমান, সুতরাং এটাকে আমরা কিভাবে নিব যেন হিসাব করছিলাম, আমার ঠিক মনে নেই। ও, এটা হলো মান্থলি চার্ট, এটা না? আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখেন, আমি দেখেন আর কি, আমি এটা ঠিক খেয়াল করতে পারছি না। আমার এখানে অ্যানালাইসিসটা ছিল অনেক হাই, হাই অ্যানালাইসিস ছিল, আমার ঠিক স্মরণ নেই আমার কোন পর্যন্ত ছিল। অন ব্যালেন্স ভলিউম, ওকে, ম্যাকডি ঠিক আছে, ওকে। আচ্ছা, ইবনে সিনা, ও, এটার কথা ছিল যে এইভাবে, কিন্তু এর সেই মানে গেম হওয়ার যে একটা সাধারণত মার্কেটে যেটা হয়, প্রাইসটা যদি 90-র মধ্যে থাকে, 100-এর নিচে থাকে, তাহলে সেইটা দেখা যায় যে এইভাবে স্টেপ বাই স্টেপ হয়, কিন্তু 350 তে যখন আসে এইরকম জায়গায় খুব একটা চোখে পড়ে না। তারপরেও যেটা ঘটনাটা ঘটে এইভাবে, যখন সে উঠতে থাকে দেখেন, স্টেপ বাই স্টেপ, স্টেপ 1, 2, 3, 4, 5, এটা 6, এবং এটা যে কোনো একটা স্টেপ থেকে সে মানে ওই যে কি যেন ওরিয়ন ইনফিউশন বা এই ধরনের হবে, তাই স্ট্যান্ডার্ড সিরামিক অথবা মনো সিরামিক, হ্যাঁ, এই ধরনের যে কোনো একটা স্টেপ থেকে সে এইভাবে মুভমেন্ট করবে। সুতরাং তবে এটার মানে এই মুহূর্তে অতটা, আপনার মিনিমাম টার্গেট নেবেন যাতে লস না হয়। মিনিমাম টার্গেট হলো এটা, আপনার এই লেন্থটা, এটাকে সাজাইতেই আমার সময় চলে যায়। কন্ট্রোল C V, অর্থাৎ মিনিমাম টার্গেটটা নেবেন, ওই রকম লং টার্ম টার্গেটের দরকার নেই। উপরে আছে। আপনার কথা তো শুনতে পেলাম না, কিছু তো বললেন, আমি শুনতে পাইনি কিন্তু আপনার কথা, মানে কথা যে বলছেন ওইটা জড়াই গেছে কথাটা, মানে আপনার স্পিকারের সমস্যা। আচ্ছা, আমি বললাম স্যার এটা ম্যাকডি স্যার, ম্যাকডি স্যার জিও লাইন কত উপরে উঠে না সেটা দিয়ে করছি। আমি কিন্তু, সরি, আচ্ছা যাই হোক, আমি যা যা হইতে পারে আপনি যেটা বলতেছেন সেই হিসাবে আমি বলি, আপনি যা যা বলতে চাচ্ছেন আর কি। ম্যাকডিটা এখান থেকে, একটা হলো যে ডেইলি চার্টে ম্যাকডিটা এখান থেকে যদি ব্রেক করে, সেইটা আচ্ছা গেল, একটা ব্রেক করলে
এখন হলো কি, আমি একটা জিনিস দেখাই এই যে এই জায়গাটা ম্যাকডি ব্রেকের জায়গাটা হলো একেবারে ঠিক। স্যার এটার কথা বলছিলাম স্যার, এটা জিরো লাইনে ক্রস করে উপরে উঠছে কিনা। হ্যাঁ, এটা জিরো লাইন ক্রস করে উপরে উঠছে এবং সেটা সে উপরে উঠে গেছে অলরেডি। হ্যাঁ, কিন্তু এটা তো বটমটা ওইখানে নাই। তা এখানে সেভাবে বলতে পারতেছি না, কিন্তু এখন এখানে সে তো একবার এখানে গেছে, আবার এখানে গেছে, এখন সে কোথায় যাবে সেই জিনিসটা, মানে এইখানে যে বটমটা আছে সেই বটমটা অতটা আহ এখন কোন লেভেলে যাবে, 1, 2, 3, 261 পয়েন্ট পর হলো এইটা। এখন দ্বিতীয়বার ও একটা একটা টার্গেট সে করে ফেলছে, আর একটা টার্গেট এখন এইখান থেকে যেটা সেটাও চলে গেছে, এটা ফ্ল্যাগ। এইটা ইজ ইকুয়াল টু এইটা আরেকটা টার্গেটও, এটা আরেকটা ফ্ল্যাগ। এখন সেই হিসাবে এই ফ্ল্যাগটা ব্রেক করছে, এখন একটা রিটেস্ট বাকি। তারপরে আবার এই যে যেমন দেখেন এটা এইখানে বড় এবং রিটেস্ট, তারপরে আবার উঠে গেল, আবার এখানে দেখেন ব্রেক করছে, এখানে ব্রেক করছে, রিটেস্ট, দেন আবার উঠবে। আবার এখন কোথায় উঠবে সেটা নির্ভর করতেছে এই, এখানে এখনো ওইটা বলতেছে না, দেখি উইকলি চার্টে। উইকলি চার্টে উইকলি চার্টেও একই অবস্থা। তা যাই হোক, এর মোমেন্টামের উপর ভিত্তি করে পরে বলা যাবে এটা কোথায়, ইবনে সিনা, রাইট। এটা যদি কালকে যদি এটা ব্রেক করতে পারে তাহলে হয়তো নতুন আমরা লেভেল দেখতে পাবো, কালকে আলাপ করবো। আচ্ছা, মামুন অ্যাগ্রো। মামুন অ্যাগ্রো তো উইকলি চার্টে খুব সুন্দর একটা অবস্থা। আমি এটা কোন ধরনের শেয়ার আমি ঠিক জানি না, খুব একটা এটা নিয়ে কাজ করি নেই। SICL ইন্স্যুরেন্স মনে হয় এটা। সোনারগাঁও। সোনারগাঁও, এটা ওই লাস্ট 20 ডেজ বুলিশ বলে এইখানে এই জায়গাটা আসছে, কিন্তু খুব একটা বুলিশ মানে কি, যে সামনে যাওয়ার মতো ডবল বটম আছে। সুতরাং তাকে এই লেভেলটা পার হতে হবে, পার হলে ডবল বটম অনুযায়ী সে এইখানে অর্থাৎ কিনা এই পর্যন্ত আসবে। অর্থাৎ ইউজুয়ালি যা ঘটে যাচ্ছে, এটা তো দেখলেনি, এমজেল বিডি তো দেখলেনি। এমজেল বিডি আমরা ওইখানে যা হিসাব করলাম, এখানে স্টেপ বাই স্টেপ, তার ফার্স্ট স্টেপে 125। হ্যাঁ, আচ্ছা, এটা এমজেল বিডি। সান লাইফ ইন্স্যুরেন্সটা এটা কিভাবে যেন আমি একটা অ্যানালাইসিস করছি, এটা ঠিক বলতে পারতেছি না। ও, এই যে এটা সান লাইফ ইন্স্যুরেন্স, আপনি এখন রাউন্ডিং বটম বলতে পারেন, এটা একটা ফ্ল্যাগ বলতে পারেন, এটা একটা কাপ উইথ হ্যান্ডেল বলতে পারেন। আচ্ছা, এইটা পজিশন নিচ্ছে, এটা নেক্সট স্টেপে যাওয়ার জন্য একটা চেষ্টা করতেছে, নেক্সট স্টেপে অর্থাৎ কিনা এখান থেকে সে আবার দেখেন এখানে সব শেয়ারেরই আপনি যখন দেখবেন এই পাশে যেমন কিছু ঘটে, তার বিপরীত পাশে তেমন একটা কিছু ঘটে। হ্যাঁ, বিপরীত পাশে প্রত্যেকটা শেয়ারেরই এই অবস্থাটা হয়। এখন এইটা ব্রেক করতে হবে, ব্রেক করলে তারপরে ব্রেক, এই জায়গাটা ব্রেক করবে, এটা অলরেডি ব্রেক করছে, আমি দেখতে পাচ্ছি যে সে আমার মনে হয় এইখান থেকে হবে, এই রাইট, এই যে এইটা, এই 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 ব্যাস, ব্রেক করে গেছে। ফ্ল্যাগ হিসাবে যদি ধরেন, ফ্ল্যাগও ব্রেক করছে। ওকে, আচ্ছা, আজকে আমি আর বেশিক্ষণ থাকবো না, এখন 40 তো একেবারে কেটে দিব। আবার আসবো 8টার সময়। এই সময়টার মধ্যে নামাজের টাইম হলো 7টা 15 থেকে। 7টা 15 থেকে এই বাই ডেফিনেশন নামাজটা 7টা 15 থেকে শুরু হয়, আজান দিতে দেরি আছে, মেবি 45-এ আজান দিবে। তা আমি আজকে এইটুকুই। আর এরপরে এখন আমি 8টার সময় আবার আমার ক্লাসটা শুরু করব, কিংবা এইটার এই ক্রস করে দিয়ে এইটাই এই অবস্থায় মিউট করে রাখি, এখান থেকে আবার ক্লাস শুরু করব। আপনারা এই সময় অযথা বসে থেকে লাভ নাই, একটু বাসায় ঘরে কাজকর্ম বা টিভি টিভি দেখেন আর কি, তারপরে আসেন। আমি এখান থেকে রেকর্ড অফ করে দিচ্ছি। রেকর্ডিং, পজ রেকর্ডিং, স্টপ, স্টপ রেকর্ডিং করি।
কারণ আমার এই অংশটা আমি অ্যানালাইসিস এডিট করে ইউটিউবে দিব, সুতরাং এটার সঙ্গে আগের অংশ, পরের যেটা ক্লাস নিব সেটার সংস্পর্শ রাখবো না। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।